প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায়ের পাঠ্য বইয়ের অর্থাৎ 2025 সালের পাঠ্য বইয়ের অনুশীলনী প্রশ্নোত্তর থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় আছে হিসাব সংক্রান্ত কিছু অঙ্ক এবং হিসাব সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকে চলে আসতে পারে। তাহলে কি কি বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে আমরা সেটাই দেখব। এখানে আমরা প্রথমে 1 নং প্রশ্নে দেখতে পাচ্ছি বলা হয়েছে হিসাবে টি ছকে কয়টি কলাম থাকে। আমরা জানি টি ছকটা একদম মাঝ বরাবর অর্থাৎ টি এর মতো হয় এবং এই সাইডে যা যা কলাম থাকে এই সাইডেও ঠিক তাই তাই কলাম থাকে। এই সাইডে আমার কলাম থাকে প্রথমে তারিখ, তারপর থাকে বিবরণ, তারপরে থাকে জাবেদা পৃষ্ঠা, তারপর থাকে 2টা টাকার ঘর। আবার দেখো এই পাশেও কিন্তু সেম। তাহলে দেখো এই পাশে 4টা এবং এই পাশে 4টা, মোট 8টি কলাম এখানে থাকে, সর্বমোট 8টি। টি এর এ পাশে 4টা এবং এ পাশেও 4টা, তাই টোটাল 8টা কলাম আমাদের এখানে দরকার পড়ে। তারপর চলে যাচ্ছি 2 নাম্বার প্রশ্ন, হিসাব সমীকরণের সঠিক প্রকাশ হলো। আমরা জানি হিসাব সমীকরণটা ঠিক এমন হয়, অর্থাৎ প্রথমে থাকে সম্পদ, তারপর এটা সমান সমানে আমরা লিখে দেই এল প্লাস ই অথবা এল প্লাস ওই, তার মানে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এবার দেখো কোনো একটা অপশনকে যদি আমরা সমান চিহ্নের এপাশে নিয়ে আসতে পারি তাহলে ব্যাপারটা দাঁড়ায়, আমরা যদি প্রথমে মালিকানা সত্ত্বকে নিয়ে আসি তাহলে হবে কি এ মাইনাস ই অথবা ওই সমান সমান এল। এবার দেখো এই যে 2 নম্বর সমীকরণে কিন্তু ঠিক সেরকমটাই আছে, সম্পদ থেকে মালিকানা সত্ত্ব মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি দায়। আবার যদি আমরা দায়েরটাকে এপাশে নিয়ে আসি তাহলে হবে কি এ মাইনাস এল সমান সমান ই অথবা ওই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সম্পদ মাইনাস দায় সমান সমান মালিকানা সত্ত্ব। কিন্তু দেখো এখানে বলা হয়েছে সম্পদ প্লাস মালিকানা সত্ত্ব সমান সমান দায়। আমরা কিন্তু এটাকে বলতে পারি না, সম্পদ আর মালিকানা সত্ত্বের যোগফল করলে সেটা দায়ের সমান হয়, তাহলে দায় পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। একটা প্রতিষ্ঠানে দায় থাকে মালিকানা সত্ত্বের সমান, অর্থাৎ দায় যতটুকু থাকবে মালিকানা সত্ত্ব ততটুকু থাকতে পারে, এর চেয়ে বেশি থাকতে পারে না। তাই এটা ভুল একটা তথ্য। তাহলে আমরা বলতে পারি যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, আবার বলা যায় সম্পদ মাইনাস মালিকানা সত্ত্ব সমান সমান দায়। তাহলে অ্যান্সার হবে প্রথম অপশনটি। এরপর চলে যাচ্ছি 3 নং প্রশ্নে। 3 নং প্রশ্নে বলা হয়েছে কোনো হিসাবের ডেবিট ও ক্রেডিট টাকার পার্থক্যকে কি বলে। কোনো হিসাবের মোট ডেবিট এবং মোট ক্রেডিট টাকার পার্থক্যকে বলা হয় উদ্বৃত্ত। আমরা বিভিন্ন হিসাবে উদ্বৃত্ত নির্ণয় করি, যেমন নগদান বইয়ের জেরে আমরা উদ্বৃত্ত নির্ণয় করি, তারপর চলমান জের ছকের মধ্যে আমরা উদ্বৃত্ত নির্ণয় করি, এরকম আরও অনেক ধরনের হিসাবে কিন্তু আমাদের উদ্বৃত্ত নির্ণয় করতে হয়। তাহলে সেই উদ্বৃত্তটা আমরা কিভাবে নির্ণয় করি, আমরা প্রথমে মোট ডেবিট তৈরি করি এবং মোট ক্রেডিট বের করি, তারপর 2টা ডেবিট এবং ক্রেডিট সমান করার জন্য যে পার্থক্যটা আমরা নির্ণয় করি 2টা মাইনাস করে, সেটাকে আমরা উদ্বৃত্ত বলে থাকি। এরপর চলে যাচ্ছি 4 নং প্রশ্ন, দেনাদার হিসাব কোন শ্রেণীর। দেনাদার, এই দেনাদারের নিকট থেকে আমরা ভবিষ্যতে বিভিন্নভাবে সুবিধা পাই, টাকা পয়সা পাই। যেহেতু দেনাদার আমাদেরকে ভবিষ্যতে টাকা দিচ্ছে, এর কাছ থেকে আমরা ভবিষ্যতে নগদ টাকা পাই অথবা ব্যাংকে টাকা পাই বা সুবিধা পাই বলতে পারি। যে সকল বিষয় থেকে আমরা ভবিষ্যতে বিভিন্নভাবে সুবিধা পেতে পারি সেটাকে আমরা সাধারণত সম্পদ বলি। তাহলে দেখো দেনাদার থেকেও কিন্তু আমরা ভবিষ্যতে সুবিধা পাই, তাই এটাকে আমরা সম্পদের মধ্যে লিখতে পারি। তারপর চলে যাচ্ছি 5 নং প্রশ্ন, একই শ্রেণীভুক্ত হিসাবগুলো হলো। একই শ্রেণীভুক্ত হিসাবগুলো হলো, দেখ বেতন এটা একটা ব্যয় আমরা জানি, বিক্রয় এর মাধ্যমে আমরা সাধারণত আয় করে থাকি, আবার বিজ্ঞাপন এটাও কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য এক ধরনের ব্যয়। তাহলে দেখো একই শ্রেণীভুক্ত হিসাব কি কি দাঁড়াচ্ছে, বেতন, বিজ্ঞাপন। বিক্রয় কিন্তু আমাদের একই শ্রেণীভুক্ত হলো না, কারণ বিক্রয় হলো আয়,
বিক্রয়কে আমরা আয়ের শ্রেণী বিভাগের মধ্যে ফেলতে পারি, তাই বিক্রয় যেহেতু আয় আমরা একই শ্রেণীভুক্ত বলবো বেতন এবং বিজ্ঞাপন। তাহলে অ্যান্সার হবে খ। এরপর চলে যাচ্ছি 6 নং প্রশ্ন, লেনদেনের সাথে সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয়, অর্থাৎ কোন কোন বিষয়ের জন্য কোন কোন হিসাবের জন্য আমরা ক্রেডিট লিখে থাকি। যেমন প্রথমে বলা হয়েছে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পেলে আমরা সেটা লিখে থাকি ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে আমরা লিখে থাকি ডেবিট। তারপরে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে আমরা সাধারণত লিখি ক্রেডিট, কারণ মালিকানা সত্ত্ব বৃদ্ধি এটা ক্রেডিটকে নির্দেশ করে। তারপর খরচ হ্রাস পেলে, খরচ বৃদ্ধি পেলে আমরা ডেবিট লিখি, কিন্তু যদি কোনো কারণে খরচ হ্রাস পায় সেক্ষেত্রে আমরা লিখে থাকি ক্রেডিট। তাহলে দেখো দুইটা হিসাব খাতের জন্য আমাদের ক্রেডিট হচ্ছে, একটা হলো মালিকানা সত্ত্ব বৃদ্ধি এবং আরেকটা হলো খরচ হ্রাস। এরপর চলে যাচ্ছি 7 নং প্রশ্ন, প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়। কোনো প্রতিষ্ঠানের ক্রমাগত পরিবর্তন এবং নিট পরিমাণ জানার জন্য আমরা কোনটি প্রস্তুত করে থাকি, কোনটি প্রস্তুত করে থাকি। যে কোনো খাতের বা যে কোনো বিষয়ের যদি আমরা নিট পরিমাণ অর্থাৎ অ্যাকচুয়াল পরিমাণটা যদি জানতে চাই, টাকার পরিমাণটা যদি জানতে চাই, তাহলে আমরা সেটার হিসাব তৈরি করি। এবং হিসাব বলতে আমরা সাধারণত খতিয়ানকেই বুঝে থাকি। খতিয়ান বা হিসাব দুটা কিন্তু প্রায় একই কথা। খতিয়ান করার মাধ্যমেই আমরা সেই হিসাবের নিট পরিমাণটা সম্পর্কে জানতে পারি। তাহলে এখানে অ্যান্সার হবে ক, হিসাব। এরপর চলে যাচ্ছি 8 নং প্রশ্নে, প্রতিষ্ঠানের অলস অর্থ দ্বারা শেয়ার, ঋণপত্র বা বন্ড ক্রয় করলে কোন হিসাবে লিপিবদ্ধ হবে। আচ্ছা, এখানে দেখো বলেছে যে আমাদের হাতে যদি অলস অর্থ থাকে, মানে ধরো যে টাকাটা আমরা কোথাও ব্যবহার করছি না, এমন কোনো টাকা যদি আমাদের হাতে থাকে এবং সেই টাকা দিয়ে যদি আমরা কোনো কারণে শেয়ার, ঋণপত্র, বন্ড এগুলো ক্রয় করি, অর্থাৎ টাকা দিয়ে তুমি যখন কোনো বিনিয়োগ সোর্স কিনবে, যেমন এখানে বলা হয়েছে শেয়ার, বন্ড বা ঋণপত্র, এগুলো প্রত্যেকটি হচ্ছে কোনো না কোনোভাবে বিনিয়োগ। তাহলে আমরা অর্থ দ্বারা যখন কোনো বিনিয়োগ ক্রয় করব সেটা আমরা বিনিয়োগ নামেই লিখি, অর্থাৎ এখানে আমরা টাকাটা নতুনভাবে বিনিয়োগ করেছি, যেটা আমাদের অন্যরকম বা আমাদের যে মূল ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই মূল ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আরও একটা নতুনভাবে ব্যবসা আমরা করতে পারি বা নতুনভাবে বিনিয়োগ করতে পারি। তো এই জন্য আমরা এই নতুন করে শেয়ার, বন্ড, তারপর ঋণপত্র এগুলো যদি আমরা ক্রয় করি তাহলে সেটাকে বলে থাকি বিনিয়োগ। এরপর দেখতে পাচ্ছি 9 নম্বর প্রশ্ন, চলমান জের ছকে কখন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। চলমান জের ছকে আমরা জানি চলমান জের ছকে প্রত্যেক দিনের হিসাব আমরা প্রত্যেক দিন করে ফেলি এবং প্রত্যেক দিনের জের আমরা প্রত্যেক দিন সেই সাথে সাথেই কিন্তু দেখতে পাই যে আমাদের সেই দিনের উদ্বৃত্তটা ঠিক কতটুকু। তাহলে দেখো এখানে বললো কি, চলমান জের ছকে কখন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। ঠিক যখনই আমরা একটা লেনদেন এন্ট্রি করে ফেলি বা একটা লেনদেন যখন লিপিবদ্ধ করি, লিপিবদ্ধ করার সাথে সাথেই আমরা সেই উদ্বৃত্তটা সম্পর্কে জানতে পারি। তাহলে এখানে অ্যান্সার হবে প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর। এটা কিন্তু কোনো দিন বা কোনো মাস, সপ্তাহ কোনোটাকেই নির্দেশ করে না, শুধুমাত্র প্রত্যেকটা লেনদেন। এখন একদিনে যদি 4-5টাও লেনদেন হয় সেক্ষেত্রে 4-5 বারই কিন্তু আমরা উদ্বৃত্ত সম্পর্কে জানতে পারবো, কারণ প্রত্যেকটা লেনদেন শেষে আমরা এই উদ্বৃত্ত সম্পর্কে আইডিয়া পাই। 10 নম্বর প্রশ্ন, হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব কত প্রকার। আমরা হিসাব জানি 5 প্রকার। এক হলো সম্পদ, তারপর আছে দায়, তারপর আছে মালিকানা সত্ত্ব, তারপর আছে আয় ও ব্যয়। তাহলে দেখো টোটাল 5 রকমের হিসাব সম্পর্কে আমরা জানি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। এরপর চলে যাচ্ছি 11 নং প্রশ্ন, কোন লেনদেনের প্রভাবে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। কোন লেনদেনের প্রভাবে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে প্রথম থেকে আমরা একটু দেখি কোথায় আমাদের মালিকানা সত্ত্বটা
বেড়ে যায়। ব্যাংক থেকে মালিকের জন্য উত্তোলন, আমরা যখন ব্যাংক থেকে মালিকের জন্য উত্তোলন করি, সো এখানে আমাদের উত্তোলন তৈরি হচ্ছে এবং উত্তোলন মানে হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পেয়ে যাওয়া, মালিকানা সত্ত্ব কমে যায় বিধায় উত্তোলনটা হয়। তাহলে এখানে তো উল্টা হ্রাস পেয়ে যাচ্ছে, এটা হবে না। তারপর দেখতে পাচ্ছি আসবাবপত্র ক্রয়, আমরা যখন নগদ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করি, একটা সম্পদ দিয়েই আমরা আরেকটা সম্পদ অর্জন করি, তাই এখানেও কিন্তু মালিকানা সত্ত্বের কোনো প্রভাবই নেই। তারপর দেখতে পাচ্ছি বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয় করলে এবং বিক্রয় করলে আমাদের আয় হয় এবং আয় হওয়ার জন্য মালিকানা সত্ত্বের পরিমাণটা বেড়ে যায় বা বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এখানে অ্যান্সার হবে বাকিতে পণ্য বিক্রয়। তারপর আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, নরেশ ট্রেডার্সের 2017 সালের মে 31 তারিখের কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ ছিল। এখানে কয়েকটা হিসাব সম্পর্কে বলা আছে, আসবাবপত্র, নগদান, ক্রয় বিক্রয়, মূলধন এবং উত্তোলন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের এখানে সম্পদের পরিমাণটা ঠিক কতটুকু, মোট সম্পদ কত টাকা। তাহলে এবার আসো আমরা একটু দেখি এখানে আমাদের কি কি সম্পত্তি আছে। প্রথমে আমরা দেখলাম এখানে আমাদের আসবাবপত্র আছে 20,000 টাকা। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি নগদ আছে 30,000 টাকা। তাহলে আমরা যদি মোট সম্পদ নির্ণয় করতে চাই, তাহলে দেখো আসবাবপত্র এবং নগদ এই দুইটাই, এই হিসাবগুলোর মধ্যে থেকে এই দুইটাই হচ্ছে সম্পদ, বাকি কোনোটাই কিন্তু সম্পদ নেই। তাহলে টোটালটা যোগ করলে আমাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে 50,000 টাকা। এবার চলে আসি 13 নং প্রশ্ন, মালিকানা সত্ত্বের নিট পরিমাণ কত হবে। মালিকানা সত্ত্ব জানার আগে আমরা প্রথমে একটু দেখি মালিকানা সত্ত্ব নির্ণয় করার সূত্রটা কি। আমরা জানি ও ই ইজ ইকাল টু সি প্লাস আর অথবা আই, যেটাই লেখো, তারপরে মাইনাস ই এক্স অথবা এক্সপেন্স মাইনাস ডি। তাহলে দেখো সি মানে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন, আর মানে হচ্ছে রেভিনিউ বা আয়, এক্স মানে হচ্ছে এক্সপেন্স অথবা ব্যয়, আর ডি মানে হচ্ছে উত্তোলন। তাহলে এবার আমরা একটু আবার আমাদের প্রশ্নে চলে যাই। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক্রয় হিসাব। ক্রয় বলতে আমরা এক্সপেন্সকে বুঝে থাকি, অর্থাৎ এটা আমাদের মাইনাস করতে হবে, তাহলে মাইনাস 10,000। বিক্রয় অর্থাৎ রেভিনিউ বা আর দেওয়া আছে 25,000, মূলধন হিসাব আছে 40,000 এবং উত্তোলন আছে 5,000। তাহলে প্রত্যেকটার মান আমরা একটু বসাই। আমাদের এক্সপেন্সের পরিমাণ ছিল মাইনাস 10,000, তারপরে আমাদের উত্তোলনের পরিমাণ ছিল 5,000, মূলধনের পরিমাণ ছিল 40,000 এবং আমাদের বিক্রয়ের পরিমাণ ছিল 25,000 টাকা। তাহলে দেখো আমরা যদি টোটালটা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সারটা চলে আসবে। প্রথমে দেখো আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে দাঁড়াচ্ছে, অর্থাৎ দুইটা যোগ করলে দাঁড়াচ্ছে 65,000 টাকা এবং এই দুইটা যোগ করলে দাঁড়াচ্ছে 15,000 টাকা। তাহলে 65,000 থেকে 15,000 মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি 50,000 টাকা। তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ এটাও দাঁড়াচ্ছে 50,000 টাকা। আমরা কিন্তু সমীকরণের মাধ্যমে সলভটা করলাম। এরপরে আরও একটা উদ্দীপক আমরা দেখে নেব। জনাব জাহিদ 2017 সালের 1 জানুয়ারি নগদ 2 লক্ষ টাকা, তারপর বলা আছে 20,000 টাকার প্রাইস বন্ড এবং 25,000 টাকার ঋণ নিয়ে জাহিদ ট্রেডার্স নামে ব্যবসা শুরু করেন। আচ্ছা, কি কি নিয়ে ব্যবসা শুরু করেছে এটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে 2 লাখ টাকার নগদ এবং 20,000 টাকা প্রাইস বন্ড। তাহলে প্রথমে আমরা একটু দেখি প্রাইস বন্ড জিনিসটা কি। প্রাইস বন্ড সাধারণত ব্যক্তিগত একটা সম্পত্তি নির্দেশ করে এবং এটা এক ধরনের দায় আমরা বলতে পারি, সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে না, কারণ প্রাইস বন্ড দেওয়া হয় ব্যক্তি বিশেষকে। আমরা প্রাইস বন্ড যখন আমরা বিভিন্ন প্রতিযোগিতা দেখি, প্রতিযোগিতায় বড় বড় বিভিন্ন স্যাশে দেওয়া হয় বা বড় বড় কাগজে লেখা থাকে 5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, এগুলোই হচ্ছে আসলে প্রাইস বন্ড। এগুলো সাধারণত ব্যক্তি বিশেষে হয়, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু সেটা সরাসরি সম্পদ বা মালিকানা সত্ত্বের অংশ হয় না। তাহলে এই যে এখানে জাহিদ তার একটা 20,000 টাকার প্রাইস বন্ড নিয়ে ব্যবসা শুরু করেছে, আসলে এটা ব্যবসা প্রতিষ্ঠানে খুব একটা বেশি কাজে আসবে না বা এটা ব্যবসা প্রতিষ্ঠানে
আসবেই না আমরা বলতে পারি। তাই এটাকে আমরা মাইনাস আকারে দেখাবো। এবং এই যে ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা হয়েছে, মূলধনের মধ্যে কখনো দায় আসে না। আমরা মূলধনের সূত্রটা যদি একটু মনে করার চেষ্টা করি, আমরা যদি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে চাই, আমাদের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ, এবং প্রারম্ভিক সম্পদ থেকে আমরা মাইনাস করি প্রারম্ভিক দায়। তাহলে দেখো এখানে আমাদের প্রারম্ভিক সম্পদ শুধুমাত্র একটাই আছে, নগদ টাকা। তাহলে নগদ টাকা, এবং এখানে আমরা দায় হিসেবে ধরতে পারি প্রাইস বন্ডটাই একটা দায়। আবার দেখো তুমি আরেকটা ভাবে লিখতে পারো, যদি তুমি এখানে ঋণের টাকা নিয়ে আসো, অর্থাৎ এই 25,000 টাকা যদি ঋণ নাও, তাহলে কি হয়, নগদ টাকায় আমাদের 25,000 টাকা অ্যাড হয়। তাহলে আমরা যদি এই ঋণের টাকাটা নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের কি হবে, 2 লক্ষ টাকার সাথে 25,000 টাকা যোগ হয়ে যাবে 2,25,000 টাকা। এবং এখানে আমাদের মাইনাস হবে 20,000, কারণ এটা প্রাইস বন্ড, এবং আবার আমাদের 25,000 টাকার ঋণ আছে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কিন্তু এই 25,000 প্লাস এবং এই 25,000 মাইনাস কাটাকাটি হয়ে যাচ্ছে, এবং তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে 1,80,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 1,80,000 টাকা। তাহলে আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি 4 নাম্বার, 1,80,000 টাকা। এবার দেখো 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত 5,000 টাকার লেনদেনের ফলে হিসাব সমীকরণের, এই যে 5,000 টাকা বেতন পরিশোধ করা হয়েছে, বেতন পরিশোধ করা হলে দুইটা হিসাব এখানে প্রভাব পড়ে। একটা হচ্ছে ব্যয় বৃদ্ধি পায়, অর্থাৎ বেতন নামে যে ব্যয় আছে সেটার পরিমাণ বৃদ্ধি পায়, এবং নগদ টাকা দিয়ে যেহেতু আমরা বেতনটা পরিশোধ করি, তাই নগদের পরিমাণ হ্রাস পেয়ে যায়। অর্থাৎ এ যেটা আমাদের সম্পদ নগদ, সেটা হ্রাস পেয়ে যায়, এ হ্রাস পায়, এবং আমাদের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পায়। সো ব্যয় বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে মালিকানা সত্ত্ব ও ই হ্রাস পেয়ে যাওয়া। ব্যয় বৃদ্ধি পাওয়া মানে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়ে যাওয়া। তাহলে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ উপাদান হ্রাস পাবে এবং ও ই উপাদান হ্রাস পাবে, অর্থাৎ খ নাম্বার অপশন। তাহলে এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।